বিহারের নির্বাচনের ফল প্রকাশের পর কার্যত আরো ফিকে হয়ে গেল বামেদের টকটকে লাল রং। শূন্য না হলেও প্রায় শূন্যের কাছাকাছি এসে 3টি মাত্র সিট নিয়ে টিম করে বিহারে জ্বলছে বাম দলগুলি। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গা থেকে তো আগেই সাফ হয়ে গেছে বামেরা ধুয়ে মুছে। কেরালাতে কেবলমাত্র সরকারটা টিকে রয়েছে। একদিকে ভারত সরকার নকশাল মুক্ত করার দায়িত্ব নিয়েছে, আর অপরদিকে ভারতের জনগণ একেবারে বামেদের ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। আজ এই নিয়ে আমাদের প্রতিবেদন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতি, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 5 বছর আগে 2020 সালে বামেদের কয়েকটা বেশি আসন ছিল, মানে তখনও এত দুরবস্থা হয়নি। তারা 29টা সিটে প্রার্থী দিয়েছিল, জিতেছিল 16টি আসন। আর এবার মহাগঠবন্ধনের সঙ্গে থেকে আরো বিপদে পড়ল বামেরা। 20টি আসন তারা লড়াই করেছিল, 20টি আসনে সেখান থেকে মাত্র 3টি আসন তারা জিততে পেরেছে। স্ট্রাইক রেট 15%-এরও কম। বিহার ভোটের ফলাফলের পর দেখা গেছে সার্বিকভাবে মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়েছে। আর তার থেকেও খারাপ অবস্থা বামেদের। 3টি কমিউনিস্ট দল সিপিআইএম, সিপিআইএমএল এবং সিপিআই, এই 3টি দল মিলিতভাবে 5% ভোট পায়নি বিহার নির্বাচনে। বামেদের এই দুরবস্থা 2025-এর নির্বাচনের বিষয় বলার আগে আমি 2020-তে বামেদের ফলাফল সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি। 2020 সালেও তারা মহাগঠবন্ধনেরই অংশ ছিল এবং সেখানে 29টা সিটে তারা প্রার্থী দিয়েছিল এবং সেখান থেকে 16টা সিট জিতে নেয়। সিপিআইএমএল মানে লিবারেশন যে দলটা রয়েছে, তারা 12টি আসনে জিতেছিল। 2টি করে আসনে জিতেছিল সিপিআইএম এবং সিপিআই, এই দলগুলি। আর এবার মাত্র 3টি আসন। অর্থাৎ এই ফলাফল থেকেই স্পষ্ট কেরালা বাদে গোটা দেশের মানুষ বামেদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে সাংবিধানিক গণতন্ত্র থেকে। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে চলুন জেনে নেওয়া যাক যে ভারতবর্ষে বাম দল কতগুলি বা এরা কিভাবে কাজ করে। আমি ছোট্ট করে বলবো। ভারতবর্ষে মূলত 2 ধরনের বাম রয়েছে। মানে আমরা অতি বাম, বাম এগুলো বলি বটে, কিন্তু যদি আমি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে মোটামুটি 2 ধরনের বাম রয়েছে। এক দল যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা পার্লামেন্টকে বলে শুয়োরের খোঁয়ার। এরা হলো মাওবাদী বা নকশাল, এই জাতীয় লোকজন, যাদের আমরা মাঝে মাঝে আরবান নকশাল বলি বা আমরা কখনো কখনো ওদের অতি বাম বলে থাকি। এরা মনে করে বন্দুকের নলই হলো ক্ষমতার উৎস, আর এভাবেই সন্ত্রাস করে নানা রকম ভাবে লোকজনকে মেরে ধরে এরা ক্ষমতা দখল করবে। আর একদল বাম রয়েছে, এরা একটু সুবিধেবাদী ক্যাটাগরির। মানে এরা সংসদীয় গণতন্ত্রে ভরসা রাখে কিনা আমার জানা নেই, কিন্তু মুখে বলে তারা ভারতের সংবিধানে ভরসা রাখে এবং তারা ভোট প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করে। এরকম ভারতবর্ষের 3টি মূল কমিউনিস্ট দল হলো সিপিআই, সিপিআইএম এবং সিপিআইএমএল। এছাড়াও আরো একাধিক বহু বাম দল রয়েছে, যেমন ধরুন এসইউসিআই। কিন্তু যদি কমিউনিস্ট দল বলি, মানে এসইউসিআই এর সঙ্গে কমিউনিস্ট শব্দটা কোথাও আমরা দেখতে পাই না, তাই যদি কমিউনিস্ট দল হিসেবে ধরে নিই তাহলে ভারতবর্ষে নির্বাচন কমিশনে এই 3টি দলই হলো স্বীকৃত দল এবং এরা বিভিন্ন জায়গায় প্রার্থী দেয় নির্বাচনের সময়। বিহারেও দিয়েছিল। আশা করি আমি বোঝাতে পেরেছি যে বামরা কিরকম বা কত রকম এদের দল হয়। এবারে বলি 2025-এ বামেদের রেজাল্ট কিরকম হয়েছে। 5%-এর নিচে পেয়েছে 3টি দলের সম্মিলিত ভোট, আগেই বলেছি। কিন্তু এখানে মজার বিষয় হয়েছে সিপিএম। আমরা সবসময় বলি না সিপিএম শূন্য, সিপিএম শূন্য, না, সিপিএম কিন্তু শূন্য হয়নি বিহারে। কেন বলছি কথাটা? তার কারণ সিপিএম পুরো ভোট যদি 100% ভোট ধরা হয়, মানে যতজন মানুষ ভোট দিয়েছেন তার 0.81% ভোট পেয়েছে বামেরা।
এটাও তো অনেক, তাই না? যাই হোক, তো তবে আরো একটা কৃতিত্ব তারা করেছে, সেটা হচ্ছে নোটার থেকেও কম ভোট পেয়েছে তারা। মোটামুটি বিহারে নোটা পেয়েছে 1.80% ভোট, আর বামেরা পেয়েছে 0.81% ভোট। কাজেই নোটার থেকেও কম ভোট পেয়েছে সিপিআইএম। কাজেই এই ফলাফল থেকেই স্পষ্ট যে সাধারণ মানুষ বিহারে নোটার উপরে বেশি ভরসা রেখেছে বাম প্রার্থীর তুলনায়। কার্যত কেরল বাদে গোটা দেশ থেকেই বামেদের ছুঁড়ে ফেলে দিয়েছে ভারতের সাধারণ মানুষজন। ওই যে বললাম, ভারতের জনগণ দায়িত্ব নিয়েছে বামেদের সংসদীয় গণতন্ত্র থেকে ছুঁড়ে ফেলার, আর কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে নকশাল আরবান নকশালদের খতম করার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মানে তিনি অঙ্গীকার করেছেন 2026 সালের 31শে মার্চের মধ্যে মাওবাদী এবং নকশাল মুক্ত হবে ভারতবর্ষ। সেই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, যেটাকে আমরা মাওবাদী বেল্ট বলে থাকি, সেখানকার অধিকাংশ অঞ্চলে এখন মাওবাদীদের কবল মুক্ত। তাদেরকে হয় নিকেশ করে দিয়েছে বাহিনী, অথবা তারা হাতিয়ার নামিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এক কথায় বলতে গেলে পুরো ছত্রভঙ্গ অবস্থা, জঙ্গলে হাতিয়ার নিয়ে লড়াই করে পরিবর্তনের স্বপ্ন দেখা নকশালদের। আর সেই সব আরবান নকশাল যারা সংসদীয় গণতন্ত্রে বসে থেকে লড়াই করছিল, যারা ভোটে দাঁড়াচ্ছিল, যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে বলে এতদিন মাথায় টুপি পরিয়ে নিজেদের আখের গুছিয়েছে, সেই সমস্ত আরবান নকশালদেরও কার্যত ছাত্রভঙ্গ অবস্থা হয়ে গেছে। শহর, গ্রাম, সব জায়গাতেই বামেরা বিপর্যস্ত। কিন্তু বিহারে কেন এই দুর্দশা হলো বামেদের, এটা সম্পর্কে আমি শুরুতেই বলেছিলাম আলোচনা করব, কিন্তু তারও আগে একটু বলে দিই বিহারে বামপন্থীদের ইতিহাস। বিহারে বামপন্থার ইতিহাস কিন্তু আজকের থেকে নয়, মানে এটা 5, 10, 15, 20 বছরের নয়। মোটামুটি স্বাধীনতার আগে, ধরুন 1930-40 সাল নাগাদ, তখন মানে স্বাধীনতার আগে থেকেই কিন্তু বিহারে কাজ শুরু করেছিল এই বামপন্থীরা। ভোজপুর, মুঙ্গের, ঔরঙ্গাবাদ, পূর্ণিয়া, এই সমস্ত জেলাগুলোতে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করত বামপন্থীরা। স্বাধীনতার পর বিভিন্ন ট্রেড ইউনিয়ন বা ধরুন কৃষক আন্দোলন ইত্যাদি ক্ষেত্রে তাদেরকে নেতৃত্ব দিতে দেখা যেত। তারপর নকশাল আমল এলো। সেই সময় এরা ভূমিহার, ব্রাহ্মণ এবং জমিদারদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নেয়। এক্ষেত্রে বলে রাখি, ভূমিহার হলো বিহারের একটি বিশিষ্ট ধনী সম্প্রদায়। যেরকম ধরুন এখানে কায়স্থ রয়েছে, ওখানে ভূমিহার, বিহারের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। ভূমিহার অন্যান্য জায়গায় সেই অর্থে দেখা যায় না। এরা মূলত ধনী শ্রেণী বলেই বিবেচিত, তাই এরা তো নকশালদের শত্রু। কাজেই এদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছিল। কানু সান্যাল, বিনোদ মিশ্র, এদের প্রভাব বিহারেও যথেষ্ট ছিল। তারপর লালু প্রসাদের আমলে MY ইকুয়েশন অর্থাৎ মুসলিম যাদব সমীকরণে কিছুটা পিছন দিকে চলে যায় বামেরা। কিন্তু তা সত্ত্বেও আরা, ঔরঙ্গাবাদ, ভোজপুর, আপনার মুঙ্গের, তারপরে ধরুন বেগুসরাই, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেশ শক্ত ঘাঁটি ছিল বামেদের। বেগুসরাইকে একসময় বলা হতো বিহারের লেনিনগ্রাদ। মধুবনীর সিপিআই নেতা চতুরানান মিশ্র একসময় দেবেগৌড়ার যে ক্যাবিনেট ছিল, দেবেগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তাতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও ছিলেন। কাজে বুঝতে পারছেন সমগ্র বিহারের জায়গায় চিত্রে দেখলে হয়তো বামেরা খুব একটা সিগনিফিকেন্ট ছিল না, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের বেশ স্ট্রং হোল্ড ছিল। এমনকি ক্যাবিনেট মন্ত্রীও দিয়েছিল, মানে বুঝতেই পারছেন দীর্ঘদিন ধরে বিহারে বামেদের একটা লেগেসি ছিল। হ্যাঁ, হয়তো বাংলা, ত্রিপুরা, কেরালার মতো এত বড় নয়, কিন্তু তাও কিছুটা অংশে অবশ্যই ছিল। বিগত কিছু বছর ধরে, মানে ধরুন আমি যদি চতুরানন মিশ্র সময়টা পেরিয়ে যাই, তারপর বিহারে সক্রিয়ভাবে কাজ করেছিলেন CPI-ML এর সাধারণ সম্পাদক আমাদের বাঙালি দীপঙ্কর ভট্টাচার্য। তিনি একজন বিখ্যাত ISI থেকে পড়াশুনো করা একজন মেধাবী ব্যক্তি। মুখে
তিনি অতি অন্তজ, অতি দলিত বা ভূমিহারাদের কথা, কৃষক, সংগ্রামী, শ্রমিক শ্রেণীর কথা বললেও সময়ে সময়ে দেশ বিরোধী নানা মন্তব্য তাকে সামনে এনে দিয়েছিল। নির্দিষ্টভাবে গোটা ভারতবর্ষের জন্য এমন একটা বিপদ, ঠিক যেরকম এসআইআরটা আমরা আগে দেখিনি, ফলে আমরা অন্য অনেক পার্টি দেখেছি, জরুরি অবস্থা দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু বিজেপি যেটা করছে এবং যেটা করতে চলেছে এটা ভারতবর্ষ আগে দেখেনি। কেন করবে না? যদি এটাকে কেউ বৈধতা দিয়ে দেয়, যেভাবে নির্বাচন জেতা যায়, এটা নির্বাচনে জেতার একটা অমোঘ অস্ত্র, তাহলে করবে, সব সরকারই করবে। আর এই দেশ বিরোধিতা ভালোভাবে মেনে নেয়নি বিহারের মানুষজন, যার ফল হাতে নাতে পেয়েছে সিপিআইএমএল সহ প্রতিটি বামপন্থী দল। এখন লাখ টাকার প্রশ্ন, কেন বিহারে এরকম শোচনীয় ফল করলো বামেরা? দেখুন, ভারত বিরোধিতার কথা তো আগেই বলেছি, এর পাশাপাশি রয়েছে আরো কয়েকটি কারণ, আমি এক এক করে বলি আপনাদের। ধরুন, হিন্দু বিরোধিতা, মানে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষজন দেখছে একটা দল বছরের পর বছর, যুগের পর যুগ ধরে হিন্দু ধর্মকে অপমান করে চলেছে এবং সেকুলারিজমের নাম করে মুসলিম তোষণ করে চলেছে। কত কাহাতক মানুষ মেনে নেবে? আরো একটা বড় কারণ হলো এদের দ্বিচারিতা। মুখে এরা বলে যে এরা সংগ্রামী মানুষের পাশে আছে, কিন্তু যখনই নিজেদের বিষয় আসে দেখা যায় নিজেরা দামি গাড়ি চড়ে বেড়াচ্ছে, নিজেরা দামি পারফিউম ইউজ করছে বা এদের সম্পত্তি বিপুল পরিমাণে। তারপর ধরুন উন্নয়নের বিরোধিতা করা। মুখে এরা বলছে যে আমরা তো একদম কর্মসংস্থান চাইছি, এই চাইছি, ওই চাইছি, কিন্তু যখন কোনো অঞ্চলে খনন কার্যের মাধ্যমে কোনো রেয়ার আর্থ মেটেরিয়াল হোক বা কয়লা হোক বা অন্য কোনো জিনিস যখন খনি থেকে তুলে আনার কথা হচ্ছে বা ধরুন ভারী শিল্প তৈরি করার চেষ্টা হচ্ছে, সেখানে তারা কখনো পরিবেশের দোহাই দিয়ে, কখনো বা অন্য কোনো কারণ দেখিয়ে বাধা দিচ্ছে। মানুষ সবকিছু মেনে নেয়, কিন্তু যেখানে তাদের কর্মসংস্থানের লাথি পড়ে পেটে, তারা কিন্তু মেনে নেয় না, কারণ এই ধরনের শিল্প থেকে বিপুল কর্মসংস্থান হয় আর বামেরা সেটা চায় না। এরা চায়, মুখে বলে এরা চায় সাম্যবাদ, এরা চায় গরিবের উন্নতি, আসলে এরা চায় গরিব মানুষ চিরদিন গরিব থাকবে, বড় লোকেরা আরো বড় লোক হবে এবং বামের নেতারা, বামের ছেলেমেয়েরা এরা নিজেদের আখের গুছাবে। তারপর ধরুন এদের দ্বিচারিতা। মুখে বলছে ইংরেজি শিক্ষার দরকার নেই, স্কুল থেকে ইংরেজি শিক্ষা তুলে দিচ্ছে, অথচ এদের ছেলেমেয়েরা পড়ছে দামি ইংলিশ মিডিয়াম স্কুলে, দেশের বাইরে হায়ার স্টাডিজের জন্য এরা যাচ্ছে। মানুষ এত বোকা নয়, তারা দিনের পর দিন এগুলো দেখেছে, বুঝেছে এবং এদের ওপর তিতি বিরক্ত হয়ে এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিহারে নির্বাচনের ক্ষেত্রে যে দুটি ফ্যাক্টর বড় কাজ করেছে তাদের একটি হলো জেন জি এবং অপর হলো বিহারের মহিলারা। জেন জি এবং বিহারের মহিলারা ঢেলে ভোট দিয়েছে বিজেপি এবং এনডিএ জোটকে। এর কারণ হলো তারা বামেদের আসল স্বরূপ চিনে নিয়েছে। বামেরা নারী বিদ্বেষী এবং উন্নয়নের বিরোধী, কাজেই এদের কোনো স্থান নেই বিহারের মানুষের মনে। তারা এগিয়ে চলায় বিশ্বাস করে এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, আর যেটা সম্ভব হয়েছে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এবং তারা দেখেছে বিগত 5 বছরে বিহারে কিভাবে কাজ করেছে এনডিএ জোট। কাজেই তারা আবারও ভরসা রেখেছে এনডিএতে। খাতায় কলমে তো শূন্য হয়েছেই বামেরা, এরপর তারা হয়তো শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে বা তারপর হয়তো ইতিহাসের পাতায় ঠাঁই হবে এদের। আপনাদের কি মনে হয়, ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কি কখনো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে বামেরা? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान।
39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।